সময়টা ছিল এক গ্রীষ্মকালের দুপুর। সূর্যটা মাথার উপর বসে যেন সকলকে শাসন করছে। সূর্যের তাপে রাস্তাঘাটে জনপ্রাণী নেই। এমন সময় একটি পিঁপড়ের খুব জল তেষ্টা পেয়ে যায়, আর সে এদিক ওদিক খুঁজতে থাকে কোথায় একটু জল পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সে একটি নদীর ধারে এসে পৌঁছায়। নদীতে জলের সন্ধান পেয়ে সে যেন প্রাণ ফিরে পেল এবং মনে খুশির জোয়ার আশ্রে পড়ল। সে নদীর ধারে গেল জল খেতে। ঠিক এমন সময় ঘটে গেল এক মহাবিপদ। জল খেতে খেতে হঠাৎ পা পিছলে নদীর জলে পড়ে গেল। নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সাঁতার কেটে ধারে আসার, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। এদিকে নদীর ধারে একটি গাছের ডালে একটি পায়রা বসেছিল। সে দেখল নদীর জলে একটি পিঁপড়া ভেসে যাচ্ছে, আর যদি তাকে না বাঁচানো হয় তাহলে সে মারা যাবে। পায়রা তৎক্ষণাৎ গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নদীর জলে ফেলে দেয়। পিঁপড়েটি সাঁতার দিয়ে ওই পাতার উপর উঠে বসল, আর ধীরে ধীরে সে পাড়ে চলে আসলো। পাড়ে এসে সে পায়রাকে বলল, বন্ধু, তুমি সত্যিই মহান। তুমি না থাকলে আজ হয়তো আমি মারাই যেতাম। না না বন্ধু, তুমি এমনটা বলো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাটাই তো ধর্ম। কথা বলতে বলতে পিঁপড়ে আর পায়রার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর পিঁপড়েটি ওই গাছের নিচেই বসবাস শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক ব্যাদ শিকার করার জন্য নদীর ধারে আসলো। হঠাৎ সে ওই পায়রাটিকে দেখে তার ধনুক বের করে পায়রাটিকে শিকার করতে উদ্যত হলো। এদিকে পিঁপড়েটি ওই গর্ত থেকে বের হয়ে এসব কিছু লক্ষ্য করছিল। ব্যাদ তার ধনুকের ছিলায় টান দিয়ে তীর ছাড়তে যাবে, ঠিক এমন সময় পিঁপড়েটি ব্যাদের পায়ে বারবার কামড় দিতে লাগলো। সাথে সাথে তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল, আর যন্ত্রণায় ব্যাদ সেখান থেকে চলে যায়। এরপর পায়রাটি পিঁপড়ের কাছে এসে বলে, অনেক ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজ যে কি হতো। না না বন্ধু, কিচ্ছু হতো না, কারণ তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে। মনে আছে? কারো উপকার করলে তা কোনো দিন বিফলে যায় না। গভীর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট মাঠ, আর সেখানে বাঁধা আছে একটা গরু। এমন সময় হঠাৎ করে সেই জঙ্গল থেকে একটা মস্ত হিংস্র বাঘ বেরিয়ে এলো। সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখতে পেল, আর সে গরুকে বলল, এই গরু, আমি তো তোকে খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমাকে খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি এখন তোকে খাবো। সে না হয় তুমি আমাকে খাবে, কিন্তু তুমি যদি এখন আমাকে খাও তোমার তো বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাচ্ছিস তুই? দেখোই না আমার মালিক কিভাবে আমাকে খুঁটোর সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতেই পারছি না। নাগালের মধ্যে যেটুকু ঘাস পেয়েছি তা সেই কখন খেয়ে নিয়েছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি খুব বোকা। তুমি ঠিক বলেছ বাঘ মামা। আমি রোজ এত দুধ দিই, তা খেয়েও লোকগুলোর বুদ্ধি হয় না। তোর এত ঘ্যানোর ঘ্যানোর আমার একদম ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি একটা কাজ করবে। সেটাতে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি? তুমি আমার দড়িটি খুলে দাও, আমি মাঠের ঘাসগুলো খেয়ে পেটটা ভরিয়ে নিই আর শরীরে মাংস বানিয়ে নিই। তারপর তুমি আমাকে খেও।
এখন খেলে তুমি হাড় হাড্ডি ছাড়া কিছুই পাবে না। আগে ঘাসগুলো খেয়ে নাদুস নুদুস হয়ে নি, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। আমি তোর দড়ি খুলে দিচ্ছি, তুই ঘাসগুলো খেয়ে নে। তারপর বিকালে এসে আমি তোকে খাবো। তবে কোনো চালাকি করিস না যেন, মনে থাকবে? হ্যাঁ বাঘ মামা, খুব মনে থাকবে। তারপর বাঘ দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। তারপর বিকেলে বাঘ এলো আর বলল, কি সব ঘাস খেয়েছিস? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? এত তাড়াতাড়ি খেলে আমার বদহজম হয়ে যাবে, আর শরীরে যেটুকু মাংস আছে সেটুকুও ঝরে যাবে। তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ? তুই তো আমাকে খুব খাটিয়ে নিচ্ছিস। না না, তেমন খাটুনির কাজ নয়, তোমাকে আমি বলছি, দাঁড়াও। কাল তো আমার মালিক আমাকে আবার খুঁটোর সাথে বেঁধে রেখে যাবে। তুমি এক সময় এসে আমার দড়িটা কেটে দিয়ে যেও। আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরে অনেক মাংস করে নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন কাল বিকেলে আমি তোকে খাবোই। অবশ্যই খাবে, 100 বার খাবে। তুমি একদম চিন্তা করো না মামা। পরের দিন বাঘ বন থেকে এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। তারপর বাঘ বিকেলে মাঠে এসে দেখল মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। গরু, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সাথে কি ইয়ার্কি করছিস? সে কি মামা, তোমার সঙ্গে ইয়ার্কি করব কেন? আমি তো সারাক্ষণ ঘাস খেয়েই যাচ্ছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা? আর শেষ না করলেও তো হবে না। তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও। কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি, আমি 3 দিনের ভেতর সব ঘাস খেয়ে ফেলবো। তারপর তুমি দেখো আমাকে দেখতে কতটা নাদুস নুদুস লাগে। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এ কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তুমি পেট চালিয়ে নাও। তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে। গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধুমাত্র মাঠের কোণে একটি গাছের নিচে কিছু ঘাস বাকি ছিল। পরের দিন বাঘ এসে বলল, আজ তোকে আমি খাবোই। 5 দিন ধরে না খেয়ে আছি। আজ তোর কোনো নিস্তার নেই, আমি খাবোই। হালুম। হ্যাঁ মামা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমার জন্য প্রস্তুত। শুধু খাবার আগে আরেকবার তুমি আমার দড়িটি কেটে দাও। হালুম, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারলি। আরে মামা, রাগ করছো কেন? 5 দিন অপেক্ষা করেছো, আর একটু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো, গাছের তলায় অল্প ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে, আমি তোর দড়ি খুলে দিয়ে আজকে এখানেই থাকবো, আর বনে যাব না। তাড়াতাড়ি ঘাসটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর ঘাস খাওয়া দেখছিল, গরু তাড়াতাড়ি গাছের উপরে উঠে গেল, একবারে উপরের মগ ডালে। সে তো গল্পের গরু, তাই গাছেও উঠতে জানে। ধন্যবাদ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন আমি যে খাবার খেয়েছি তাতে মনে হয় আর 1 মাস আমার কিছুই খাওয়া লাগবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন যাবৎ না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। শরীর তার খুব ক্লান্ত। বাঘ একদিন সেই গাছের নিচেই রইল গরুর নামার অপেক্ষায়, কিন্তু গরুটি আর নামলো না গাছ থেকে। বাঘটি
আরও দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে থাকতে না পেরে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরুটি সুযোগ বুঝে গাছ থেকে নেমে চলল বাড়ির পথে। এক বাগানে দুটো গাছ ছিল। একটি ছিল আম গাছ আর অন্যটি ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ গাছটি নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে স্বভাবের ছিল। একদিন ওই বাগানে এক রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন। আমরা এই গাছে চাক বানানোর জন্য ওই গাছটিকে বলি, ও গাছ দাদা, আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে চাক বানানোর জন্য জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের উপর চাক বানাতে পারি? না, কেউ আমার উপর ঘর বানাক বা আমার উপর রাজত্ব করুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে আসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো। একদিন জঙ্গলে দুটো কাঠুরিয়া কাঠ কাটতে আসলো। দুজনেই আম গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে, গাছটা তো ভীষণ বড়। এর কাঠ কেটে যদি আমরা বিক্রি করি তাহলে দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। দুজন কাঠুরে গাছ কাটার জন্য গাছের কাছে এলো। ওরা ওখানে মৌমাছির চাক দেখতে পেল। আরে, এই গাছে তো মৌমাছির চাক রয়েছে। যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে তো আমাদের কামড় দেবে। ওই দেখো, সামনে আরো বড় একটা গাছ। এই গাছের থেকে ওটা বেশি ঘন। চলো আমরা ওই গাছটাই কাটি। হ্যাঁ হ্যাঁ, চলো। দুই কাঠুরে মৌমাছির ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণ মোটা, এর দাম আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও, এইবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থ গাছের এখন আমাদের প্রয়োজন আছে। তাছাড়া অশ্বত্থ গাছটি তো কেটে ফেলবে। ভাই, তুমি ঠিক বলেছো। আরে, এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? বাঁচাও বাঁচাও, আরে এখান থেকে পালাও। রানী মৌমাছি, আমি তোমাকে থাকার জায়গা দেইনি, তারপরও তুমি আমাকে সাহায্য করলে। আমি তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, ধন্যবাদ আম গাছকে করো। আম গাছই সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। এই জন্যই তো বলা হয়, যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার মানে এই নয় যে তুমিও তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এক দেশে ছিল এক সবুজ ঘন বন। সেই বনে অনেক পশু পাখি বাস করত। সেখানে এক সুন্দর সাদা তুলতুলে খরগোশও বাস করত আর একটি হলুদ শিয়াল বাস করত। সেই শিয়াল ও খরগোশ খুব ভালো বন্ধু ছিল। সেই বনের ধারে ছোট বয়ে যাওয়া ঝিরঝিরে যে নদীটি ছিল তার পাশে প্রতিদিন খরগোশ আর শিয়াল খেলা করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত আর গাছের ছায়ায় বিশ্রাম নিত। এভাবে খুব সুন্দরভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। হেমন্তের মধুর সময় কাটিয়ে এক সময় শুরু হলো শীতকাল। খুব শীত পড়ল সেবার, চারিদিকে বরফ পড়ে একবারে একাকার হয়ে গেল। এ সময় তো আর বাহিরে ঘোরাঘুরি করা যায় না। তাই খরগোশ শিয়ালকে বলল, চলো বন্ধু, আমরা দুজনে দুটি ঘর বানাই। একদিন তুমি আমার ঘরে গিয়ে থাকবে আর আরেকদিন আমি তোমার ঘরে গিয়ে থাকবো। খুব মজা হবে।
যেই কথা সেই কাজ। শিয়াল বরফ দিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করলো। রোদ পড়ে সেই বাড়ি চিকচিক করতে লাগলো। আর খরগোশ বানালো কাঠের একটি ঘর। সেটা দেখে শিয়াল তো হেসেই বাঁচে না। এটা কি বানিয়েছিস? ছি ছি ছি, তোর রুচি এত খারাপ। যাই হোক, এই বাড়িগুলোতেই তারা শীতকাল পার করলো। শীত শেষ হয়ে গ্রীষ্মকাল আসলো, আর প্রচণ্ড রোদের তাপে শিয়ালের বরফের বাড়ি গলে গেল। তখন পাজি শিয়ালটা খরগোশের এখানে আসলো আর বলল, এই বেটা খরগোশ, তুই বেরো এখান থেকে, এটা আমার ঘর, আমি থাকবো এখানে। তুমি এসব কি কথা বলছো বন্ধু? এটা তো আমার ঘর, এ ঘর আমি বানিয়েছি। চুপ বেটা, এখান থেকে বের হ আর অন্য কোথাও যেয়ে থাক, এখানে আমি থাকবো। না, আমার সাথে এমনটা করো না। চলো আমরা দুজনে মিলেমিশে এখানেই থাকি। কিন্তু পাজি শিয়াল খরগোশের কোনো কথা শুনল না। পুরনো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশের বাড়িটি দখল করে নিল আর খরগোশকে বাড়ি থেকে বের করে দিল। বেচারা খরগোশ মনের দুঃখে বনের মধ্যে দিয়ে হাঁটছে আর বলছে, শিয়াল আমার সাথে এটা কিভাবে করতে পারলো? এতদিন আমরা ভালো বন্ধু ছিলাম, এরপরেও এটা আমার সাথে কি করে করলো? এভাবে হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক ছাগল। খরগোশকে কাঁদতে দেখে সে বলল, কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো ছাগল বন্ধু, এক শিয়ালের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। শিয়াল এত পাজি, চল ওকে মজা দেখাচ্ছি। খরগোশ তখন ছাগলকে পথ দেখিয়ে ওর বাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ির সামনে এসে ছাগল শিয়ালকে বলল, দুষ্ট হতচ্ছাড়া, বের হয়ে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। তখন শিয়াল তো বের হলোই না, উল্টো তাকে দিল এক ঝাড়ি। তুই এখান থেকে ভাগ, তাছাড়া তোকে এমন পিটানি দিব যে তোর হাড়গোড় একদিকে আর তুই একদিকে। এ কথা শুনে ছাগল ভয় পেয়ে গেল আর সেখান থেকে পালিয়ে গেল। খরগোশ আবার কাঁদতে কাঁদতে বনের মধ্যে হাঁটতে শুরু করলো। এবার তার সাথে দেখা হলো এক হাতির। কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো তোমায়, এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম, সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। আমাকে সাহায্য করার জন্য এক ছাগল গিয়েছিল সেখানে, কিন্তু সেও ভয়ে পালিয়েছে। ও, এই ব্যাপার, আমাকে নিয়ে চল তো, দেখি কি করা যায়। হাতি খরগোশকে সাহায্য করতে আসলো, কিন্তু শিয়াল হাতিকেও বের করে দিল। এভাবে বাঘ, সিংহ, মোষ এক এক করে এসে ব্যর্থ হয়ে ফিরে গেল। এসব দেখে খরগোশ বলল, না, আর থাকবো না এই বনে, এবার চলে যাব এখান থেকে, বহু দূরে চলে যাব। এই ভেবে কাঁদতে কাঁদতে সে হাঁটতে শুরু করলো। এই সময় হাঁটতে হাঁটতে দেখা হলো এক মোরগের সাথে। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? সে কথা তোমাকে বলেই আর কি হবে, বনের বড় বড় পশুরাই কিছু করতে পারলো না, তুমি তো কোন ছাড়। তবুও মোরগ শুনেই ছাড়বে যে কি হয়েছে। বাধ্য হয়ে খরগোশ সব কথা খুলে বলল। ও, এই ব্যাপার, চল আজকেই আমি তোর বাড়ি উদ্ধার করে দিব, তুই শুধু দেখবি, কোনো কথা বলবি না। তখন খরগোশ মোরগকে তার বাড়ির ওখানে নিয়ে গেল। বাড়ির সামনে গিয়ে মোরগ গলার রগ ফুলিয়ে বলল, কাকা কাকা, মোরগ এসেছে, মোরগ এসেছে, ধরবে শিয়াল, ক ক ক ক, ধরবে শিয়াল, করবে জবাই। এই হাঁক শুনে শিয়ালের গলা গেল শুকিয়ে। এটা না জানি কোন পশু, পালায়, সময় থাকতে পালায়। এই ভেবে সে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পগার পার হয়ে গেল। আর খরগোশ তখন নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন এক গ্রীষ্মের দুপুরে খুকুর
খুব জল পিপাসা পেল। হঠাৎ তার ইচ্ছে হলো আইসক্রিম খাবে। খুকু দ্রুত তার মার কাছে গেল। খুকু তার মার কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইলো, কিন্তু খুকুর মা টাকা দিতে না পেরে চলে গেল। খুকু কষ্টে কাঁদতে কাঁদতে মাঠের দিকে গেল। এদিকে মাঠের পথ ধরেই এক বুড়িমা হাঁটছিল। পথে বুড়িমা খুকুর সাথে দেখা হলো। খুকুকে কাঁদতে দেখে বুড়িমা জিজ্ঞেস করলো, কি হয়েছে বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না, তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কেন কাঁদছো বোন? বুড়িমা, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। মাকে বললাম টাকা দিতে, কিন্তু মা টাকা না দিয়ে চলে গেল। আমি বুঝি মার কাছে টাকা নেই, কিন্তু আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমি কি করব বলো? ও, তুমি এই জন্য কাঁদছো? ঠিক আছে বোন, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আইসক্রিমের ব্যবস্থা করে দিব। এই বলে বুড়িমা খুকুকে নিয়ে একটি গাছের সামনে গেল। খুকু গাছটি দেখে খুব খুশি হয়ে গেল। এই নাও বোন, তোমার আইসক্রিম গাছ। যখন তোমার ইচ্ছে হবে তুমি এই আইসক্রিম গাছে আসবে। এই জাদুর আইসক্রিম গাছ তোমাকে অনেক আইসক্রিম খেতে দিবে। তুমি যত ইচ্ছা আইসক্রিম খেতে পারবে। ঠিক আছে ঠাম্মা, আমি খুব খুশি হয়েছি। আমি অনেক আইসক্রিম খেতে পারবো, কি মজা।